नमस्कार बंधुरा आज के तैरी करब एकदम अनुष्ठान बाड़ीर मतो लाल शाक भाजा। जेरकम अनुष्ठान बाड़ीते लाल शाक भाजा काँचा पोस्त बादाम भाजा दिए तैरी करा हय खेते किन्तु असम्भव भालो हय। सेई सिक्रेट रेसिपिटाई आपनादेर साथे आजके शेयर करब। रेसिपि भालो लागले अवश्यई लाइक करबेन, शेयर करबेन। जारा नतुन देखछेन आमार चैनल मिमिज रेसिपिसके सबस्क्राइब करे नेबेन। एखाने आमी एक आटी लाल शाक निয়েছি। लाल शाकटा जेहेतु आमी आगेर दिन किने निয়েছি तार जोन्नो ऊपर दिकेर पातागुलो मने हच्छे एकटु शुकनो शुकनो, किन्तु सेई जेगुलो शुकिये शुकिये गेछे सेगुलोके फेले देब और बादबाकी जे परिष्कार पातागुलो सेगुलोके किन्तु निये नेब। शाकेर गोड़ाटाके प्रथमे केटे नेब कारण लाल शाकेर मध्य प्रचंड बाली माटी थाके, এই জন্য গোড়াটাকে ফেলে দিলে অনেকটাই কিন্তু কাজ আমার কমে যাবে। আর এবার আমি পাতাগুলোর ভেতর দিকে দেখুন অনেক আগাছা টাইপের জিনিস থাকে, ছোট ছোট পাতা টাতা সেগুলোকেও বাদ দিয়ে দেবো। আর গোড়ার দিকে যে অংশগুলো রয়েছে সেটাকেও আমি কেটে বাদ দিয়ে দিলাম। তারপরে পাতা সেগুলোকে বেশ একটু ভালো করে বেছে নেব, পোকা পাতাগুলোকে আলাদা করে ফেলে দেব, পরিষ্কার পাতাগুলোকে নিয়ে নেব। এবার এই শাকটাকে ভালো করে প্রথমে ধুয়ে নেব। এই গোটা অবস্থায় কাটার আগে যদি ধুয়ে নেন তাহলে কাটাটা অনেক সহজ হয়ে যায় বা কাজটাও অনেক সহজ হয়ে যায়। দেখুন আমি প্রথমে ধুয়ে নিয়েছি ভালো করে, এবার আমি কেটে নিচ্ছি। খুব মিহি করে যে কাটছি তা নয়, তবে মোটামুটি মিহি করারই চেষ্টা করবেন কারণ যেহেতু এটা লাল শাক ভাজা হবে, ভাজা কিন্তু একটু মিহি করে কাটলেই খেতে ভালো লাগে। সেই জন্য আমি এগুলোকে একটু মিহি করেই কেটে নিচ্ছি। তবে এর থেকেও আরও ফাইন করে কাটা যায় জানি, তবে অতটা ফাইন করে আমি পারি না। যতটুকু আমার পক্ষে সম্ভব আমি সেইভাবেই কেটে নিচ্ছি। শাকটা কেটে নেওয়ার পর এক কড়াইয়ের মধ্যে আমি কিছুটা পোস্ত দিয়ে দিলাম, 1.5 চামচের মতো। পোস্তটাকে একটু শুকনো খোলায় ভেজে নেব। আঁচটাকে কম রেখে একদম কম আঁচে পোস্তটাকে একটু হালকা করে ভেজে এটাকে তুলে রেখে দেব। মিনিট খানিক পোস্তটাকে ভেজে তুলে রেখে দিচ্ছি। এবার ওই কড়াইতেই প্রথমে আমি লাল শাকটা দিয়ে দিলাম। লাল শাকটা দেখুন তৈরি করব একটু অন্যরকমভাবে। লাল শাক ভাজা তো আমরা অনেকেই তৈরি করি, আমরা সবাই জানি কিভাবে করতে হয়, তবে একটু অন্যরকম পদ্ধতিতে তৈরি করব। লাল শাকটা কড়াইতে দিয়ে তার মধ্যে সামান্য একটু স্বাদ মতো লবণই আমি ব্যবহার করলাম। শাকে সবসময় অল্প লবণই ব্যবহার করবেন কারণ শাক যতটা দেখতে লাগছে ততটা থাকে না, অনেকটাই কমে যায়। একটু লবণ দিয়ে শাকটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এটাকে ঢাকা দিয়ে দেব। মিনিট 2-3 ঢাকা দিয়ে রেখে দিলাম। শাকটা থেকে দেখুন অনেকটা জল বেরিয়েছে। এবার এই জলটাকে ভালো করে মিক্সড করে নিয়ে জলটাকে শুকোতে দেব। আমি আঁচটাকে বাড়িয়ে রেখে এবার আর ঢাকা চাপা দেব না। জলটাকে এবার যতক্ষণ না জলটা শাকের মধ্যে টেনে যাচ্ছে ততক্ষণ এটাকে নাড়াচাড়া করতে থাকবো। আর এইভাবে একটু সাইড করে দিলে মধ্যিখানে জলটা খুব সুন্দরভাবে তাড়াতাড়ি টেনে যায়। দেখুন শাকের জল অনেকটাই কিন্তু মিশে গেছে শাকের সাথে। আর মিনিট খানেক রান্না করলেই কিন্তু শাকটা মোটামুটি শুকিয়ে যাবে। এবার এই শাকটাকে উঠিয়ে একটা বাটির মধ্যে রেখে দেব। এবার কড়াইটাকে একটু পরিষ্কার করে নিয়ে এবার কড়াইতে আমি 2 চামচ তেল দিয়ে দিলাম। তেল ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে প্রথমে দিয়ে দেব একটু বাদাম। এখানে আমি চিনে বাদাম নিয়েছি, চিনে বাদামটাকে একটু ভেজে নিচ্ছি। চিনে বাদামটাকে লাল করে মুচমুচে করে ভেজে নিয়ে তুলে রেখে দেব। বাদাম ভেজে তুলে রেখেছি। বাদামটাকে দেখুন বেশ লাল লাল করেও ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে কিছুটা বড়ি নিয়ে নিলাম। এখানে আমি মসুর ডালের ছোট বড়ি নিয়েছি, আপনারা চাইলে মটর ডালের বড় বড়িগুলোও কিন্তু ব্যবহার করতে পারেন, যে কোনো বড়ি নিলেই হবে। এবার বড়িটাকেও আমি ভালো করে লাল করে ভেজে বাদামের সাথেই তুলে রেখে দিচ্ছি। দেখুন আমার বড়িটাও ভাজা হয়ে গেছে, বড়িটাকেও এবার উঠিয়ে রেখে দিচ্ছি। বড়ি আর বাদাম ভেজে প্রথমে তুলে রেখে দিয়েছি। এবার ওই তেলের মধ্যেই প্রথমে দিয়ে দিচ্ছি রসুন কোচানো। 1/2 টিস্পুন রসুন কোচানো দিয়ে দিলাম। রসুনটাকে একটু হালকা নাড়াচাড়া করে দিয়ে দেবো আমি 1/2 টিস্পুন কালো জিরে। আর এর সাথে দেব কয়েকটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলোকে একটু ফাটিয়ে দিয়ে দিলাম। 2-3টে শুকনো লঙ্কা, রসুন আর কালো জিরেকে একসাথে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। রসুনটা থেকে যখন সুন্দর ফ্লেভার বেরোবে এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো। 1/4 চা চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা তেলের মধ্যে একটু মিশিয়ে নিয়ে
আগে থেকে ভাপিয়ে রাখা লাল শাকটা দিয়ে দিলাম। এইভাবে রান্না করলে শাকটা কিন্তু স্বাদ হয় অন্যরকম, আর শাকটা খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়। নাহলে শাক থেকে অনেকটা জল বেরোলে সেই শাক কিন্তু ঠিকমতো ভাজা যায় না। যেহেতু আগে আমি জলটা বার করে নিয়ে জলটাকে টানিয়ে নিয়েছি, সেই জন্য এবারে কিন্তু শাকটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। এবার দেখুন ভালো করে শাকটাকে মিডিয়াম আঁচে রেখে নাড়াচাড়া করতে থাকবো। যতক্ষণ না এই জলীয় ব্যাপারটা চলে যাবে আর কড়াইয়ের গায়ে বেশ লেগে লেগে আসবে, ততক্ষণ শাকটাকে নাড়াচাড়া করতে থাকবো। সামান্য একটু চিনি অ্যাড করলাম, লবণ তো আগেই অ্যাড করেছি, লবণ আর দেবো না। একটু সামান্য চিনি দিয়ে ভালো করে শাকটাকে একটু নাড়াচাড়া করছি। আস্তে আস্তে কিন্তু দেখুন কড়াইয়ের গায়ে লেগে আসতে শুরু করেছে। শাক ভাজাটা দেখেই বোঝা যাচ্ছে বেশ সুন্দরভাবে শাক ভাজাটা কিন্তু হয়ে গেছে। এবার এর মধ্যে ভাজা বাদাম আর ভাজা বড়িটাকে একটু আধ ভাঙা করে আমি অ্যাড করে দিলাম। এবার ভালো করে বড়ি আর বাদামটাকে শাকের সাথে মিশিয়ে নেব। এইভাবে ভালো করে বড়ি আর বাদামকে মিশিয়ে নেওয়ার পর খুব বেশি নাড়াচাড়া করব না, তাহলে বড়ি বাদামের ক্রাঞ্চিনেসটা চলে যাবে, একটু মানে স্তগি টাইপের হয়ে যাবে, মানে স্যাঁতস্যাঁতে হয়ে যাবে, সেটা খেতে ভালো লাগবে না। এবার এর মধ্যে উপর থেকে যে পোস্তটা ছড়িয়ে ভেজে রেখেছিলাম সেটাকে আমি ছড়িয়ে দিচ্ছি। কিছুটা পোস্ত আমি প্রথমেই ছড়িয়ে দিয়ে দিলাম, সেটাকে ভালো করে মিক্সড করে নেব। কাঁচা পোস্ত দেওয়ার বদলে আপনারা যদি একটু শুকনো খোলায় পোস্তটাকে ভেজে দেন, পোস্তর খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসে। এবার এটাকে নামিয়ে আমি প্লেটে সার্ভ করে নিয়েছি, আর ওপর থেকে যে ভাজা পোস্তটা রেখেছি সেটাকে আবারও ওপর থেকে একটু ছড়িয়ে দিচ্ছি। এইভাবে লাল শাক তৈরি করুন, দেখবেন এই একটা পদ দিয়েই কিন্তু খেতে বেশ ভালো লাগবে। এই রেসিপিটা কিন্তু ভীষণ ভালো খেতে হয়েছিল। অবশ্যই জানাবেন আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করে নেবেন, যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটাকে ফলো করে নেবেন।